আসসালামু আলাইকুম সবাইকে। আহ, কি অবস্থা সবার? অনেকে আছো দেখতেছি। শরীফা জাহান মিম সালাম জানাইছে, তারপরে হচ্ছে প্রশান্ত আছো, তারপরে আর কে কে আছো, তাহমিনা রূপা। আচ্ছা, যারা যারা আছো তারা তারা ভাইয়ারা আপুরা সবাই যেই কাজটা করবা, প্রথমে একটু জানাই দাও সব কিছু ক্লিয়ার আছে কিনা, ভয়েস তারপরে হচ্ছে তোমার ভিডিও সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাই দিবা। আর দ্বিতীয়ত সবাই শেয়ার করে ডান লিখে দিবা। হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দিয়ে সবাই জানাই দাও। শেয়ার হয় না কেন? আচ্ছা, একটু ট্রাই করো, একটু ট্রাই করো, নেটে অনেক সময় ডিস্টার্ব হলে শেয়ার নাও হইতে পারে। তো ভাইয়ারা সবার কি অবস্থা? একদম মানে বিকালবেলা, মানে বিকাল না দুপুরবেলা একদম রৌদ্রের মধ্যে ক্লাস শুরু হইতেছে, তো সবার কি অবস্থা? কে কোথা থেকে জয়েন করছো ওইটাও পারলে একটু জানায় দাও। কি বলছে ভাই, আমি প্রাইভেটে যাচ্ছি। আয় হায়, সকালে 10টার সময় দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয় নাই। অনেকেই কালকে বলতেছিল যে 10টার সময় সবার টিউশন আছে বা আদার্স কাজ আছে, তো এই জন্য পরবর্তীতে আমরা এটা শিফট করি। তো এখন আবার বলতেছে প্রাইভেটে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। এই যে প্রশান্ত বলছে ডান। থ্যাংক ইউ প্রশান্ত। আচ্ছা, শরীফা তো ডিরেক্ট একদম সিয়াম ভাইয়াকে মেনশন দিতেছে। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, স্টুডিও থেকে জয়েন করেছি। হ্যাঁ, তোমাদের সাইফ ভাইয়া স্টুডিওতেই আছে, উনি স্টুডিও থেকেই। ভালো না জ্বর আমার, বেশিক্ষণ থাকবো না। আয় হায়, কেন ভালো না কেন? কি ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য অসুস্থ? ওকে। নীলান্তিও জয়েন করছো, আচ্ছা ঠিক আছে, সবাইকে ওয়েলকাম এবং আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমার সবার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আর যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তো আজকে হচ্ছে আমরা আমাদের এগ্রি প্লাস জিএসটি প্রত্যাবর্তনের সিক্সথ ক্লাস করতে যাচ্ছি। ঠিক আছে, সিক্স ক্লাস করতে যাচ্ছি। আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের জন্য দ্বিতীয় ক্লাস, আর ইন টোটাল হচ্ছে 6 নাম্বার ক্লাস। তো আজকে আমরা পড়ব হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তো যারা যারা এই চ্যাপ্টারে উইক, আমি ট্রাই করব একটু কনসেপ্ট দেওয়ার জন্য, বাট যেহেতু এটা জিএসটি প্লাস এগ্রি, তো এখানে আমি তোমাদেরকে একটা ভালো সংবাদ দিই যে জিএসটি প্লাস এগ্রি যখন তোমরা যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, দেখবা যে ফিজিক্স থেকে তেমন একটা কঠিন কোশ্চেন আসে না। আর এই চ্যাপ্টার যতটা কঠিন, ঠিক যতটা কঠিন প্রশ্ন আসতে পারতো ঠিক তার উল্টা ঘটনা ঘটছে, ঠিক অতটাই সহজ কোশ্চেন করে। তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা, অথবা এই যে আজকে যেগুলা তোমাদেরকে সলভ করানো হবে এগুলো সবগুলাই হচ্ছে বিগত বছরের কোশ্চেন। ক্লাস্টার জিএসটি যেটা ছিল, এগ্রি যেটা ছিল ওইটার কোশ্চেন, প্লাস আমাদের বাকৃবি বা মনে করো শেরে বাংলা কৃষি, সিলেট কৃষি, সবগুলো কম্বিনেশন করছি, তো আমি দেখলাম যে মোটামুটি সহজ। আয় হায়, প্রশান্তর জোর তো অনেক বেশি, 102। আচ্ছা ভাই, ঠিক আছে, যতক্ষণই পারো থাকার ট্রাই করো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা আমাদের লেখাপড়া স্টার্ট করে দিই। আমার কমেন্ট সেকশনে কমেন্ট আসতেছে না কেন? কি সমস্যা? সে যাই হোক, কোনো একটা ডিস্টার্ব দিচ্ছে। ওকে, সমস্যা নাই, তোমরা এঙ্গেজ থাকলেই চলবে। তোমরা এঙ্গেজ থাকো সবাই বেশি বেশি, আর বেশি বেশি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, সবাই একসাথে আমরা ক্লাস করব। এই চ্যাপ্টার করি নাই, আয় হায়। আচ্ছা শুনো, এই চ্যাপ্টার না করলেও সমস্যা নাই, তুমি যখন এখন দেখবা তোমার কনফিডেন্স লেভেল কিছুটা বুস্ট আপ হবে। আমরা সবাই নিউটনীয় বলবিদ্যার কথা শুনলেই শুধু ভয় পাই, ভয় পাই, এটা থেকে পালায় পালায় থাকি, পালায় থেকে তো আলটিমেটলি লাভ নাই। তোমাকে কি ছাড়বে চ্যাপ্টার? চ্যাপ্টার তো ছাড়বে না। আচ্ছা দেখো, প্রথমে আসো বল। বল কি জিনিস? বল হচ্ছে যা কোনো বস্তুর গতির বা অবস্থার পরিবর্তন করে বা করতে চায়, প্রচেষ্টা করে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে বলের সংজ্ঞা, যদি এক কথায় বলতে যাই। আর একটা বলা যায় কি, যে ভরবেগের পরিবর্তনের হার, হারের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে বল কি? তাহলে বলকে আমরা হচ্ছে যে কি, এটা তো সংজ্ঞা দিয়ে দিছি, তো এটাকে এফ দ্বারা প্রকাশ করি এবং আমরা লিখি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে বলছিলাম কি, যে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তনের হার মানে কি?
মানে যে ভরবেগ যে পরিবর্তন হচ্ছে এটা হার, মানে কি একক সময় কি পরিমাণ ভরবেগ আসলে পরিবর্তন হচ্ছে এই জিনিসটা আসলে বোঝায়। আচ্ছা, তাহলে দেখো মনে করো ইনিশিয়াল স্টেটে তার ভরবেগ ছিল হচ্ছে ভরবেগ p ইজ ইকুয়াল টু m ইন্টু ইউ, আর পরবর্তীতে তার ভরবেগ হয়েছে কি m ইন্টু ভি। তাহলে ভরবেগের এই পরিবর্তনটা কত হয়েছে? ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, আমি কিন্তু ভরবেগের পরিবর্তন বলি নাই, আমি বলছি ভরবেগের পরিবর্তনের হার, দ্যাটস মিন একক সময়। তাহলে টি সময়ে যদি ভরবেগের পরিবর্তন হয় ডেল পি পরিমাণ, মনে করো এইখান থেকে এইখানে আসতে তার টি সময় প্রয়োজন পড়ছে, তাহলে একক সময়ে ভরবেগের যে পরিবর্তনটা হবে, একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে কি ডেল পি ডিভাইডেড বাই টি, এবং এই জিনিসটাকে আমরা বলতেছি কি বল। আচ্ছা, তাহলে বল এফ সমান সমান ডেল পি বাই টি। এটা কেন লিখলাম? আমরা সবাই এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্র পড়তে পড়তে অলরেডি অভ্যস্ত, আমরা সবার মুখস্থ, কিন্তু সমস্যা হবে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে যে তোমাকে ভরবেগের পরিবর্তনটা দেওয়া এবং সময় দেওয়া, যে এত সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয় এত, তাহলে কত বল প্রয়োগ করা হয়েছে। এই টাইপের কোয়েশ্চেনগুলোতে আমরা আটকাই যাই, যে একদম বেসিক টাইপ, মানে ওনারা কোয়েশ্চেন করে এমন টাইপ থেকে আছে যেটা তোমার একটা অধ্যায় প্রথমেই পড়া দরকার ছিল কিন্তু তুমি সামহাও মিস করছো। এই জন্য আমাদের আসলে ফিজিক্সে বা এই চ্যাপ্টারগুলোতে এতটা প্রবলেম হয়। তাহলে ডেল পি সমান কি লেখা যায়? এই যে আগের জায়গায় যাই, এম ইউ বাই টি। আচ্ছা, এম যদি কমন নিই তাহলে কি থাকে? ভি বাই টি মাইনাস ইউ বাই টি। ভি বাই টি মাইনাস ইউ বাই টি, মানে যেটাই হচ্ছে যে এটাও হচ্ছে ত্বরণ, এটাও হচ্ছে ত্বরণ। আগে একরকম ত্বরণ ছিল, এখন ত্বরণটা চেঞ্জ হয়েছে। তাহলে মনে করো কি এটাকে দিতে পারো এ টু মাইনাস এ ওয়ান, শেষ। আচ্ছা সরি, এই এতটুকু একটু বাদ থাক, এম বাই টি রাখি আমরা। আমরা যখন ত্বরণ পড়ি, ত্বরণটা আসলে কি পড়ি? যে ত্বরণ হচ্ছে গতি যে বৃদ্ধি পায়, গতি বৃদ্ধির হার, বা যে আমাদের যে গতির পরিবর্তন হয়, গতির পরিবর্তনের হার। তো তাহলে তো এখানে তো আসলে গতি পরিবর্তনের হার বোঝাচ্ছে, ডেল ভি বাই টি সমান সমান এম এ। আচ্ছা, এই যে জিনিসটা করলাম, প্রতিবেদনটা তোমাদেরকে আজকের ক্লাসে করানোর অর্থ ছিল, আমার আসল উদ্দেশ্য ছিল হচ্ছে এইখানে, আমার আসল উদ্দেশ্য ছিল হচ্ছে এইটা বোঝানো, ঠিক আছে? আমরা যখন ম্যাথ করব আমরা এই জিনিসটা দেখব। আর বল সম্পর্কে আর কি বলতে হয়? আর যে জিনিসটা বলতে হয়, আমরা যখন নিউটনীয় বলবিদ্যা পড়ব, কোনো একটা টপিকস পড়ার সময় অবশ্যই ওইটার এককগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। আচ্ছা, নিউটনটা কিভাবে আসতেছে? নিউটনটা আসতেছে ভর ইন্টু, ভর কি দ্বারা? ভরের একক কি? কেজি। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার, এবং এটা অবশ্যই এসআই ইউনিট, ঠিক আছে? কোথাও যদি এইটা দেখো অথবা এইটা দেখো, দুইটাই কিন্তু এসআই ইউনিট, মানে এটা হচ্ছে ডিরেক্ট লিখে ফেলা হয় নিউটন, আর এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা দরকার পড়ে কেন? মাত্রা নির্ণয়ের জন্য। তাহলে বলো তো, একক তো লিখলাম, তাহলে বলের মাত্রা কি হবে? বলের মাত্রা মানে জিএসটি এবং কৃষি গুচ্ছগুলোতে কিন্তু একদম শর্ট এই টাইপেরই কোয়েশ্চেন আসে, মানে নিউটনীয় বলবিদ্যার যে একদম কঠিন কোয়েশ্চেনগুলো, ওগুলো তোমরা এখানে, যেমন আমি অ্যানালাইসিস করার পর দেখলাম যে রকেটের টপিকস থেকে কোনো কোয়েশ্চেনই আসে নাই, এতগুলা বছরে রকেটের টপিকস থেকে জিএসটিতে অথবা কৃষি গুচ্ছে কোনো কোয়েশ্চেন করা হয় নাই। কৃষি গুচ্ছ কেন, কৃষি ইউনিভার্সিটির কোনো কোয়েশ্চেনে আমি রকেট সম্বন্ধে কোনো কোয়েশ্চেন পাই নাই। বলের মাত্রা কি? মানে এই ছোট জিনিসগুলাই আসবে। বলের মাত্রাটা তুমি এখান থেকে ডিটারমাইন করতে পারবা। কেজি কে জন্য হচ্ছে এম, এম এর জন্য হচ্ছে এল, এটা হচ্ছে টি ইনভার্স 2, একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, এটা হচ্ছে বলের মাত্রা। শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো আমরা কতগুলো কোশ্চেন সলভ করি। আমাদেরকে বলতেছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোণ কত। আচ্ছা, এই কোশ্চেনটা কোনখান থেকে আসছে? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে, নিউটনস থার্ড ল। আমাদের সবার জানা আছে যে প্রতিটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী মানে কি 180 ডিগ্রি। তাহলে আনসার হবে সি নাম্বার। শেষ। মানে এই যে দেখো, তুমি যে কথাটা পড়বা এই জিনিসটা থেকে কত একদম সিলি একটা কোশ্চেন আসছে, আহামরি কঠিন কোশ্চেন না কিন্তু। আচ্ছা, পরবর্তীতে এটা হচ্ছে
কৃষি গুচ্ছ 20-21, মানে আমাদের সেশনে আসা কোশ্চেন। একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? আচ্ছা, এতক্ষণ যা পড়াইছি তার সাথে মিল নাই, অনেকেই বলতে পারো। ঘটনাটা হচ্ছে আমি ইচ্ছা করে এমন করছি যে আমরা কোশ্চেন সলভ করতে করতে টপিকসগুলো শেষ করার ট্রাই করব, মানে ডিরেক্ট শুধু টপিকস পড়াই গেলে অনেকটা একাডেমিক টাইপের কোশ্চেন হয়ে যায়। এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে কি বলছে যে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তাহলে আমার এই বরাবর হচ্ছে কতটুকু অ্যাপ্লাই করতেছি? 200 নিউটন। 200 নিউটন গত ক্লাসে ভেক্টর পড়ানো হয়েছে, তাহলে ভেক্টরের উপাংশ সবার অলরেডি জানা শেষ। তাহলে এদিকে কি হবে? এদিকে হবে এফ কস থিটা সমান সমান 200 cos থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, দ্যাটস মিন 100। মানে দেখো কত সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন তো আর কিছুই হয় না। আনসার হচ্ছে এ। ঠিক আছে, মানে যারা ভয় পাইছিলা কারা কারা আসো, এটা তো ইজি চ্যাপ্টার। হ্যাঁ, এটা তো অনেক ইজি চ্যাপ্টারই, ইন্টিগ্রেশনের মতো। হ্যাঁ, ইন্টিগ্রেশনও তো অনেক ইজি, ইন্টিগ্রেশনও কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার। বুঝতে পারছো? তোমরা যে ইন্টিগ্রেশনটা পড়ো, চিন্তা করো, একটু তোমাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, মনে করো যে তুমি পাটিগণিত শুরু হয় কখন? আমি 1-2 বাদ দিলাম। মনে করো পাটিগণিত শুরু হয় ক্লাস 3-তে, পাটিগণিত শুরু হয় ক্লাস 3-তে, আর পাটিগণিতটা শেষ হয় মোটামুটি ক্লাস 8-এ। ঠিক আছে, আবার বীজগণিতটা শুরু হয় কখন? বীজগণিতটা শুরু হয় কিন্তু ক্লাস 6-এ। হ্যাঁ, আমি 6তে লিখি। আর বীজগণিত মোটামুটি আমরা ইন্টারের পরে আরো পাইতেই থাকি। মনে করো কথার কথা ধরে নিলাম 12 ক্লাস পর্যন্ত বীজগণিত পাও, এরপরে আর পাও না, আমি ধরলাম আপাতত। তাহলে তুমি দেখো তো, তোমরা যখন ক্লাস 8-এ যখন যাও, 8-এ যাওয়ার পর হিসাব করো যে বীজগণিত পাটিগণিত থেকে সহজ, কিন্তু আসলে দেখো বীজগণিত সে তার এক্সট্রিম লেভেলে আছে ওই মুহূর্তে। তোমার জন্য ওই মুহূর্তে বীজগণিত আরো এক্সট্রিম লেভেল আছে, ওটা তোমাদেরকে দেয় না ওই মুহূর্তের জন্য। মানে স্কুলের জন্য এই বীজগণিত কিন্তু তখন এক্সট্রিম লেভেলে, কারণ এটার পরে 9-এ পাটিগণিত 9-এ কিন্তু পাটিগণিত নাই। আর 6 থেকে শুরু করে 8 পর্যন্ত যাওয়া মানে তখন বীজগণিত মাত্র 3rd লেভেলে এন্টার করতেছে। তো তোমরা যে কম্পারিজনটা করো এটা এক প্রকার ভুল হয়, তোমাদের কম্পারিজনটা ভুল হয়। আচ্ছা, এখন চিন্তা করো তো 6-এর বীজগণিত আর তোমার 12 বা মনে করো ইন্টার সেকেন্ড ইয়ারের বীজগণিত কি সেম কিন্তু থাকে না। এটা অনেক ইজি থাকে আর এটা অনেক টাফ থাকে। আমি যদি কম্পেয়ার করি শুধু, তাহলে তোমরা যেই জিনিসটা ক্লাস 11 বা মনে করো ইন্টার ফার্স্ট ইয়ারে পাচ্ছ, মানে এই জিনিসটা কিন্তু আসলেই অনেক ইজিটা পাচ্ছ। তোমরা যে ইন্টিগ্রেশনটা করো, এই ইন্টিগ্রেশনটা আসলে অনেক ইজি। মানে ইন্টিগ্রেশনের আসল রূপ যদি দেখো তাহলে ভয় পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আর বেশি ভয় না দেখাই। হ্যাঁ, বেশি ভয় না দেখাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। এগুলো নিয়ে আসলে কোশ্চেন থাকার কারো কথা না। এই যে দেখো সিলেটে আসছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা, নিচের কোনটি মহাবিশ্বের মৌলিক বল নয়? মৌলিক বলগুলা কি কি বলতো? এটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে। দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তাড়িৎচম্বক বল। ঠিক আছে, এই 4টা হচ্ছে একদম মৌলিক বল। এই বলগুলাকে তুমি ভাঙতে পারবে না, বা এই 4টা বল হচ্ছে অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না। কি কি বললাম? যে দুর্বল নিউক্লিয় বল, এই জিনিসগুলো হচ্ছে কি তুমি একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে মাথায় ঢুকায় রাখবা, তাহলে এগুলো শুধু শুধু অ্যাডমিশনের সময় প্যারা নিতে হবে না। এটার জন্য তোমার কি করতে হবে? এটার জন্য তোমার হচ্ছে বই রিডিং করতে হবে। সময় আছে বই রিডিং করার? এত সময় নাই। দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে কি তাড়িৎচম্বক বল। তাড়িৎচম্বক বল কোনটা? তাড়িৎচম্বক বল এত বড় আর লিখতে পারবো না, এতটুকু লেখা রেখা দিই। আরেকটা হচ্ছে কি আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল। আচ্ছা বলো তো, মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের মধ্যে কোনটা আসলে মৌলিক হওয়া উচিত ছিল? কেউ বলতে পারবা? কেউ কি আনসার দিতে পারবা? শরীফা জাহান মিম। আচ্ছা, কোনটা হওয়া উচিত ছিল? আচ্ছা, এটার তাহলে আনসার জানি যে যেটা এটার মধ্যে নাই এটাই হচ্ছে আনসার। তাড়িৎচম্বক বল আছে, মহাকর্ষ বল আছে, বিকিরণজনিত বল আছে, নিউক্লিয় সবল বল আছে। বিকিরণজনিত বল হচ্ছে মৌলিক বল নয়। পরবর্তী কোশ্চেন, স্থির অবস্থা থেকে 30 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর এত মিটার বেগ অর্জন করে, বলটির পরিমাণ কত? আচ্ছা, আমাদের কাছে এফ এর মান জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা একটু চিন্তা করো। এটা হচ্ছে
সিএজি মানে কৃষি এগ্রিকালচার, ক্লাস্টার এগ্রিকালচার, বুঝতে পারছি। এই কেউ তো আনসার দিল না, তোমাদের সাহেব এবার তালি দিতেছে কেন ভাই, কি হয়েছে? আচ্ছা যাই হোক, মোটামুটি এই টাইমে যতজন আসো আলহামদুলিল্লাহ, আসলে এই টাইমে থাকার আমি আশাও তেমন একটা করি না, কিন্তু তারপরে যতজন আসো আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা দেখো, আমার জানতে চাইছে বল, বল কিভাবে নির্ণয় করব? বল নির্ণয় করতে হলে কি কি লাগে দেখো তো। মানে আমরা ফিজিক্সে যেই জায়গাটাতে আটকাই, আমরা আটকাই কি, যে আমাদেরকে নির্ণয় করতে বলে একটা দেয় আর একটা আমরা বুঝি না যে কিভাবে করব। বল মানে হচ্ছে এফ, এফ এর একটাই আমাদের সূত্র জানা, এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখো তো এখানে এম এর মধ্যে কি কি দেওয়া আছে। স্থির অবস্থা থেকে 30 কেজি, দেখো এম দেওয়া। নির্দিষ্ট বলের ক্রিয়া, এটা হচ্ছে 3 সেকেন্ড মানে টি দেওয়া, পর 15 মিটার পার সেকেন্ড বেগ মানে হচ্ছে ভি দেওয়া, কিন্তু এ দেওয়া নাই। তার মানে তোমাকে এফ নির্ণয় করতে হলে এম আর এ দুইটাই লাগবে। তোমার কাছে অলরেডি এম দেওয়া আছে, তোমার কাছে এ দেওয়া নাই, তোমাকে এ নির্ণয় করতে হবে। এবার বুঝতে পারছো তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখি ত্বরণ নির্ণয় করি। ত্বরণ 3 সেকেন্ড সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, স্থির অবস্থা। স্থির অবস্থা মানে কি, আদি বেগ দেওয়া, আর 15 মিটার পার সেকেন্ড মানে শেষ বেগ দেওয়া। দ্যাটস মিন আমরা বুঝতেই পারতেছি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সরি, এস তো দেওয়া নেই, দেওয়া তো হচ্ছে টি, তাইলে কি আর করার, তাইলে এস এর সূত্র অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে এস এর সূত্র অ্যাপ্লাই করে দিব, কোনো সমস্যা নেই। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এটার মান 0, এটার মান আর না বসাই, এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এস হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। টি সমান কত, 3 3 9। হ্যাঁ, আমি একটু কঠিন করে করতেছি মনে হয় না। আচ্ছা যাক, এত কঠিন করতে যে হবে ব্যাপারটা এমন না, তুমি আরো সহজ করেও করতে পারো। সহজ করে কোন সূত্রটা আমি বলতেছি, যেহেতু এইভাবে একবার আইসা পড়ছি, অত এটা একটা কমপ্লিট করি। তাহলে আমার 2 আর হাফ বাদ, এদিকে থাকতেছে এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে 225 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, টি মানে হচ্ছে 9। ঠিক আছে, এটাকে যদি 9 দ্বারা করি তাহলে হচ্ছে 25। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার মান বসাই নেই, 25 বা এ ইজ ইকুয়াল টু 5। এটা আসলে উচিত ছিল কি বলতো, এটা আসলে উচিত ছিল একদম সহজ সূত্রে যাওয়া, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান হচ্ছে 15, ইউর মান 0, এর মান জানা নাই, এটা হচ্ছে টি। তাহলে এ ইজ ইকুয়াল টু 15/3 ইজ ইকুয়াল টু 5। মানে এইভাবে একটু কঠিনভাবে ঢুকছি, এটা কঠিনভাবে ঢোকার হচ্ছে ভুলটা আমার, আমি স্বীকার করতেছি এজন্য, যে কি ভুলটা করছে, আমরা হচ্ছে সূত্র ডিটারমিনেশন করতে ভুল করছি। কিন্তু ম্যাথ হয়েছে একটু লং প্রসেসে হয়েছে, তুমি যদি শর্টকাট করতে পারো তাহলে ভালো। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। যে মনে করো আমার তো হচ্ছে যে অনেকদিন পর ধরলাম, ঠিক আছে, আমি মনে করো যে অনেকদিন পর ধরলাম, তখন তোমার একটু হেজিটেশন হইতে পারে যে কোন সূত্র অ্যাপ্লাই করবো। আর তুমি সবসময় প্র্যাকটিসের ভিতরে থাকলে তুমি একদম মানে জাস্ট 1 সেকেন্ডে তুমি বলতে পারবে যে আসলে কোন সূত্রটা অ্যাপ্লিকেবল হয়, খুব ভালো। তো যাই হোক, এই জিনিসটা তোমার পরীক্ষার হলে করা চলবে না। তোমাকে পরীক্ষার হলে তোমারটা তোমার বুঝতে হবে, আমার মতো এত টাইম তোমার হাতে বসে থাকবে না। আর খুব শর্টকাটই ছিল, এর মান পেয়ে গেছে, এখন এর মান এখানে বসাই দাও। এম এর মান 30 কেজি আগেই পাইছিলাম, এর মান হচ্ছে 5, 3 5 15, দ্যাটস মিন আনসারটা হচ্ছে কি 150। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা জানাই দাও। আচ্ছা, কয়জন দেখতেছি তো শো করতেছে না।
আচ্ছা ঠিক আছে, তোমরা যেই আসবা আসার পর একটু একটু তোমরা জানাই দিবা যে তুমি যে প্রেজেন্ট হয়েছো, এটা একটু জানাই দিবা। আর যারা যারা আসো অবশ্যই নোট করবা, ঠিক আছে? কি নোট করবা বলো তো? তুমি কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেন পড়ার পর তুমি খাতায় রাফ করবা। তোমার এত সুন্দরভাবে লিখতে হবে না, তুমি কোয়েশ্চেন পড়বা, কোয়েশ্চেন পড়ার পর খাতায় রাফ করবা এবং আমাকে আগে আগে আনসারটা বলবা। আচ্ছা, আর যারা মনে করো যে 24 বেচ ছাড়া যারা 25-26 বেচ আসছো এবং অলরেডি কিন্তু 25-26-এরও কিন্তু 26-এরও কিন্তু এইচএসসি 26 যারা আসো, এইচএসসি 25-26 যারা আসো, ওদের কিন্তু এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার কথা। তো তোমার চ্যাপ্টারটা কতটুকু ভালোভাবে হয়েছে তুমি এগুলা দ্বারা কিন্তু যাচাই করে নিতে পারবা নিজেকে, ঠিক আছে? তো তোমরাও, তোমাদের জন্য ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন বলতেছি কি 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে এত মিটার হতে বৃদ্ধি পেয়ে এত মিটার হবে। এই যে দেখো, এই জিনিসটাই কিন্তু তখন তোমাকে করাইছিলাম। ওই যে তখন দেখলাম যে আমার কোন জায়গাটা ছিল, এই যে এটা ছিল, এই যে এই পোর্শনটুকু ছিল, এই যে এখন এই পোর্শন থেকে কোশ্চেন আসছে, দেখতে পারছো? এই এতটুক থেকে কিন্তু এখন কোশ্চেন আসছে। মানে তোমাদেরকে থিওরি পড়াইছি তখন মনে হয়েছে যে আরে এই জিনিস তো আমি জানি, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা, সমস্যা হয়েছে এটা ভেক্টর রূপে দেওয়া আর কি, তো এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার দরকার নাই। আমার এম দেওয়া আছে, আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে কি পরিমাণ বল, আমার হচ্ছে কি পরিমাণ বল ক্রিয়া করলে আমাকে হচ্ছে এফ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এখন এম এর মান কত দেওয়া, 20 দেওয়া নাই হচ্ছে এর মান, আমাকে এখন এর মানটাই নির্ণয় করতে হবে। তাহলে এর মান কিভাবে নির্ণয় করব, দেখো এটা হচ্ছে তার শেষ বেগ ভি, আর এইটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে তার আদি বেগ ইউ। তাহলে ভি মাইনাস ইউ, তাহলে 8 থেকে 4 গেলে থাকতেছে 4, তারপরে হচ্ছে আমি এখানে লিখি 4, তারপরে হচ্ছে 5 থেকে এই পাশে কি -5, 5 থেকে -5 গেলে থাকতেছে পজিটিভ 10, আর এদিকে -5 থেকে -3 গেলে থাকতেছে -2। তাহলে এটাকে করলে হয় 16, এটাকে করলে হয় হচ্ছে 100, এটাকে করলে হয় হচ্ছে 4, দ্যাটস মিন 120 √120। এটা হচ্ছে কিসের, √120 ডিভাইডেড বাই 10। 10 কেন, অর্থাৎ আমি ভি মাইনাস ইউ করছি, করার পরে ডিভাইডেড বাই টাইম দ্বারা ভাগ করছি, এটাই হচ্ছে সূত্র। আচ্ছা, √120, 120 করলে কত হয়, ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না, তাহলে 120কে কিভাবে ভাঙা যায় একটু ভাবো তো। 40 ইন্টু 3 না 4 ইন্টু 30, 15, আচ্ছা 12 ইন্টু যদি 10 ধরতাম তাহলে কি হইতো, 12 ইন্টু 10, আমরা একটু হাতে হাতে করার ট্রাই করি, তাহলে কি হইতো, 10 উপরে থাকতো হচ্ছে, নিচে থাকতো হচ্ছে √10, উপরে থাকতো 2√3 √10, এরকম একটা মান আসতো। কিসের মান আসছে, এটা এর মান আসছে। আচ্ছা, এর এই মানটাই বসাই দিই, সমস্যা নেই, এর এই মানটাই বসাই দিই। তাহলে 2 দুগুণা 4, আর উপরে থাকতেছে 4√3 ইন্টু √10, তাহলে 4 ইন্টু √30, ঠিক আছে? আনসার আসতেছে 4 ইন্টু √30। আনসার কি ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটার ক্যালকুলেশনটা তাহলে আরেকবার করে দেখি। 8i 5j 5k 4i -5j -3k, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 16 যোগ 100 যোগ 4, এতটুকু পর্যন্ত সবকিছু ওকে। 120কে রুট ওভার করলে যা হয় তাই, রুট ওভার ডিভাইডেড বাই 10। আয় হায় আয় হায় আয় হায়, কি করলাম? হ্যাঁ, পুরোটাই গেল গা, যা থাক, আরেকবার করে ফেলি। এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর মান দেওয়া 20, এর মান আমরা নির্ণয় করছি √120 ডিভাইডেড বাই 10, তাহলে এটা যদি যায় তাহলে থাকতেছে 2, তাহলে 2 ইন্টু 120, 2 ইন্টু 120, এটা কার সাথে ম্যাচ করে, কার সাথে করতে পারে, সবচেয়ে নিয়ারেস্ট যে হবে সে, সবচেয়ে নিয়ারেস্ট কে হইতে পারে? 120-এর রুট ওভার করলে, 120-এর যদি রুট ওভার করি তাহলে এটা কত হইতে পারে, 16 15 ইন্টু 8,
তাও হচ্ছে না। 10 × 12 ধরি, 10 × 12 যদি ধরি, 10 × 12 ধরা যায় না, 5 × 24। আচ্ছা, এটা তো ক্যালকুলেটর ছাড়া করা কি যাবে? দেখি, 200 হলে 400, 16 16 196। আচ্ছা, সবচেয়ে ভালো বুদ্ধি হয়েছে এটা। আবার চলে গেল। একটা কাজ করি, 4 × 120 সমান সমান কত হয়? 480। 480। এখন দেখি, এইটারে যদি বর্গ করতাম তাহলে আসতো 196, এটারে করলে আসতো 424। কে যদি করতাম 24 × 24 সমান কত? 4 × 24 = 96 এর 6, তাই আছে 9। 24 × 2 = 48। 24 এর কম হচ্ছে 20, অর্থাৎ রাইট আনসার সম্ভবত এখানে দেওয়া নাই, তাহলে এটা এমন হওয়ার আসলে কথা না। ঠিক আছে, মোটামুটি হাতের লেখা হইলেই হবে, সবাই মনে করে নোট করবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সামহাও এটার মনে হয় সঠিক ভর দেওয়া আছে, বল ক্রিয়া করলে 10 সেকেন্ডে। আচ্ছা, যাই হোক, বুঝতে পারতেছি যে এটার আসলে সঠিক উত্তরটা দেওয়া নাই, কারণ সঠিক উত্তর যদি হইতো 20 নিউটন হইতো, আর 20 নিউটন হইতে হইলে 400 মিলতে হইতো, বাট 400 মিলতেছে না, 480 হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা, 2 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে তার বেগ 10 সেকেন্ডে? সেম কোশ্চেন, এটাও বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। আচ্ছা, বৃদ্ধি পেয়ে এত মিটার পার সেকেন্ড হবে, এত মিটার হতে এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে 8i 3j - 5k, আর এটা হচ্ছে 4i - 3j - 3k। এটা কি সেম নাকি? 4 6 -2, তাহলে এটাকে করলে হচ্ছে 4 4 16, 6 6 36, 4 20, 20 আর 36 56, √56 হচ্ছে। কিসের মান বলো তো? 56টা হচ্ছে হলো ভি এর মান, অর্থাৎ ডেল ভি এর মান। ঠিক আছে, ডেল ভি = √56 এবং 10 সেকেন্ডে হয়। তাহলে 56 / 100। এটাও তো সেম দেওয়া, কি করবো বলো তো? ওরা কি কোশ্চেনে ভুল দিল? আচ্ছা, যাই হোক, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে জানাই দিব যে এমন কেন হইতেছে। আমাদের ভেলোসিটি দেওয়া, আমাদের টাইম দেওয়া, এটাও মিলতেছে না, ওইটাও মিলতেছে না। আর যাই হোক, আমরা স্কিপ করি, পরেরটায় যাই। তড়িৎ চুম্বক বল ও মহাকর্ষ বলের মধ্যে অনুপাত কত? হ্যাঁ, এমন একটা দিছে যেটা আসলেই কথা, যে তড়িৎ চুম্বক বল আর মহাকর্ষ বলের মধ্যে অনুপাত কত। তো অনুপাতটা আমি ডিরেক্ট জানাই দেই, একটা চার্ট আছে, যেই চার্টে তুমি হচ্ছে কি সম্পর্কে জানতে পারবা, যেগুলার রিলেটিভ যে রিলেটিভ কম্পারিজনটা আমি তোমাদেরকে শেষের দিকে জানাই দিব। বুঝতে পারছো? আমি হচ্ছে শেষের দিকে জানাই দিব যে কোনটার কত, কোনটা কি কণার জন্য হয়। যেমন আমরা গ্র্যাভিটন কণার জন্য মহাকর্ষ, বোজন কণা, মেজন কণা, অনেক কিছু আছে। এই ব্যাপারগুলো লাস্টে ডিসকাস করব। পরবর্তী কোশ্চেনটাতে যাই। সমত্বরণে চলমান 3 কেজি ভরের একটি বস্তু তার গতিপথের 5ম সেকেন্ডে এবং 8ম সেকেন্ডে যথাক্রমে এত এত মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির উপর ক্রিয়াশীল বলের মান কত? ঠিক আছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, শিফট 1। আচ্ছা, এটা যদি রিটেনে আসে, রিটেনের জন্য অনেক বড় একটা প্রসেস আছে, মানে আমাকে একদম স্টেপ বাই স্টেপ করতে হবে। রিটেনে যদি আসে, রিটেনের জন্য অনেক বড় প্রসেস করতে হবে। তো আমরা রিটেনের প্রসেসে যাব না, আমরা শর্টকাট টেকনিক দেখবো যে শর্টকাটে আসলে কিভাবে হইতে পারে। বুঝতে পারছো? শর্টকাটে কিভাবে হইতে পারে আমরা জাস্ট এই জিনিসটা একটু দেখব। তাহলে এখন একটু দেখি যে আসলে শর্টকাট ওয়েটা কি হইতে পারে। এইভাবে করতে হয় যদি দেওয়াটা থাকে একদম শর্টকাট সূত্র। তাহলে এর মান আগে নির্ণয় করি, তারপরে আমরা বলের মান নির্ণয় করব। তাহলে এস কত? যথাক্রমে এত এত মিটার করে 0.3, আর হচ্ছে এটা হচ্ছে S2, এটা হচ্ছে আমার S1। তাহলে এটা থেকে এটা গেলে 0.12 থাকে, 0.12।
আর T2 থেকে T1 পঞ্চম সেকেন্ড অষ্টম সেকেন্ড, তাহলে 5 আর 8 এর পার্থক্য হচ্ছে 3। তাহলে এটা যদি করি 0.04, এটার আনসারটা হচ্ছে 0.04 হচ্ছে a এর মান। তাহলে f ইজ ইকুয়াল টু m ইন্টু a, m কত 3, a কত 0.034 সমান সমান সে আবার 0.12 থাকতেছে। দ্যাটস মিন আনসারটা হবে ডি নাম্বার। মানে খুব শর্টকাটে ম্যাথ শেষ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসি। আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? হ্যাঁ, এটা একটা খুব ভালো কোশ্চেন যে আসলে আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি। এটা সবাই কনফিউজড হতে পারো, সবল নিউক্লিয় বল নাকি দুর্বল নিউক্লিয় বল। আনসারটা হবে আসলে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, এটা সবল নিউক্লিয় বল ছাড়া সম্ভব না। তো যদি বলি কেন সম্ভব না, একটু চিন্তা করো যে একটা পরমাণু যদি থাকে, ধরো এটা একটা পরমাণু, এটার এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন, দ্যাটস মিন এটা একটা হিলিয়াম। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে আর হচ্ছে দুইটা নিউট্রন থাকে। তো দুইটা নিউট্রন তো আসলে চার্জ নিরপেক্ষ বা কি বলবো এটারে নিউট্রাল। হ্যাঁ, চার্জ নিরপেক্ষ। সো এই দুইটা নিউট্রনের কথা বাদ বাকি থাকলো হচ্ছে দুইটা প্রোটন। দুইটা প্রোটন কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, তো ওদের মধ্যে কিন্তু রিপালশন হবে, তাই না? আচ্ছা, আর মনে করো হিলিয়াম ছাড়া মনে করো তুমি যদি সোডিয়ামে যাও, 11টা প্রোটন এখানে অবস্থান করতেছে, তো তাদের ভিতরেও তো আসলে রিপালশন ফোর্স অনেক বেশি থাকবে। কিন্তু ওইখানে আসলে আলটিমেটলি তারা একসাথে থাকে কিভাবে? তো ওইখানে স্থির তড়িৎ বল থেকেও অনেক বা তাড়িৎ চৌম্বক বল থেকেও অনেক বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বল থাকে। এই সবল নিউক্লিয় বলের জন্য আসলে বস্তুটা বা ম্যাটারটা আসলে গঠন করতে পারে বা গঠন হইতে পারে। আচ্ছা, পরের কোশ্চেন। 600 নিউটন ওজনের একটি বস্তুকে এত মিটার ত্বরণে গতিতে পরিণত করতে এর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এর উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? আচ্ছা দেখো, এখানে আমাদের ইনডাইরেক্টলি এম এর মান দেওয়া, ঠিক আছে? ইনডাইরেক্টলি হচ্ছে এম এর মান দেওয়া আমাদের ওজনের একটি বস্তুকে। তাহলে ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম ইজ ইকুয়াল টু কত? ওজনের একটি বস্তুকে এত মিটার ত্বরণের গতিতে পরিণত করতে। আচ্ছা, তাহলে হচ্ছে ডব্লিউ বাই জি। ডব্লিউ হচ্ছে 600, জি হচ্ছে 9.8। ক্যালকুলেটর নাই, কিভাবে করব? এটার জন্য সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে এটাকে 10 ধরে তুমি হিসাবটা করো। তুমি এক্সাক্ট আনসার না পাও, মোটামুটি কাছাকাছি একটা আনসার তুমি উপনীত হবে। তাহলে 10 ধরে যদি করি তাহলে এটা হচ্ছে 60-এর কাছাকাছি যায়, যদিও 60-এর থেকে অনেক বেশি হওয়ার কথা। আচ্ছা, যদি 60-এর কাছাকাছি যায়, 60 ইন্টু 0.7, 60 ইন্টু 0.7 মানে কি? 6×7=42, 420। তাহলে এইটা যদি 10 না ধরে যদি 9.8 ধরতাম তাহলে এটা 60-এর থেকে বেশি হইতো। আর এটা যদি 60-এর থেকে বেশি হইতো তাহলে আলটিমেটলি আনসারটা 420-এর থেকে বেশি হইতো। ঠিক আছে, 0.7 মিটার ত্বরণ, 600 নিউটন, কত বল প্রয়োগ করতে হবে? সবকিছু তো ঠিকই আছে, এত কম বল প্রয়োগ করলে তো হবে না 600 নিউটন ওজনের জন্য। তো হিসাব করে দেখি যে 600 নিউটনে যদি ওজন হইতো ডিভাইডেড বাই বস্তুর ওজনই তো আছে 61 কেজির উপরে, তাহলে এত কমটাতে কিভাবে হয়? এত কমে কিভাবে হয়? আচ্ছা যাই হোক, এটাও কি তাহলে আনসার উল্টাপাল্টা দেওয়া? এতটা তো ভুল হওয়ার কথা না। 0.7 মিটার ত্বরণে গতিতে পরিণত করতে, এটা তো ত্বরণের মানই দেওয়া আছে, দ্যাটস মিন এটা এর মান দেওয়া আমাদের কাছে। আমরা এখানে m ইন্টু এই করছি। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলোর আনসার সবগুলা স্লাইডে রেখে দেওয়া হবে, তার কারণ হচ্ছে এটা আসলে অসামঞ্জস্যপূর্ণ। পরেরটা যে বলের পরম একক 1 নিউটন সমান, 1 নিউটন সমান এখানে দিচ্ছে 1 পাউন্ড ইন্টু 1 ফুট স্কোয়ার। আচ্ছা এগুলো একটু ব্যাখ্যা করে জানাই দিই। 1 নিউটন সমান কি হইতে পারে? আমরা জানি F ইজ ইকুয়াল টু ma। তো ফোর্স যেটা ছিল এইটার একক হচ্ছে নিউটন। নিউটন কিভাবে পাই? এক নম্বরে হচ্ছে এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইটা হচ্ছে কেজি। দ্যাটস মিন 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আনসার হবে সি নাম্বারটা। ঠিক আছে, ওকে। বাচ্চা সবাই কই? বাচ্চারা সবাই আছে, ঘুমায় আছে। আয় হাই, টাইপ শেষ? এত তাড়াতাড়ি এক টাইপটা শেষ? আচ্ছা, এই টাইপ শেষ। তারপর আসলে লিফট নিয়ে আমাদের সবার ঝামেলা থাকে। এক কথায় তোমাদেরকে যদি লিফটের ব্যাপারটা যদি বলি, লিফট যখন উপরে উঠবে তখন কি হবে?
আমরা এই জায়গায় কনফিউশনে পড়ি যে লিফট যখন উপরে উঠে, উপরে উঠলে ধরো লিফটের ত্বরণ কি দিব, লিফটের ত্বরণ আচ্ছা উপরে উঠলে এ সমান জি প্লাস, মনে করো লিফটের ত্বরণ হচ্ছে এ প্রাইম, আর নিচে নামলে এ সমান জি মাইনাস এ প্রাইম। এ প্রাইম কি, এখানে এ প্রাইমটা হচ্ছে লিফটের ত্বরণ, লিফটের নিজের ত্বরণ। লিফটের নিজের ত্বরণ। আচ্ছা এখন কোশ্চেনটা হচ্ছে উপরে উঠলে যোগ, নিচে নামলে বিয়োগ কেন? কারণ অভিকর্ষজ ত্বরণ যেহেতু নিচে কাজ করতেছে, আর লিফট যখন উপরে উঠতেছে একটা নির্দিষ্ট ত্বরণে, তাহলে অভিকর্ষজ ত্বরণ নিচে, লিফট উঠতেছে উপরে একটা ত্বরণে, দুইটা ডিফারেন্ট ডিরেকশন, তাহলে আমার মাইনাস হওয়ার কথা। আর নিচেরটা যে লিফট নিচে নামতেছে, অভিকর্ষজ ত্বরণও নিচেই কাজ করতেছে, সো এই জায়গায় প্লাস হওয়ার কথা, কিন্তু উল্টা কেন হয়েছে? উল্টা হওয়ার কারণটা হচ্ছে এই জিটা ধার আমরা যে ওজনটা হিসাব করি, আমরা আসলে ওজন যেটা লিফটের পৃষ্ঠে যেটা দেই এটা হচ্ছে আমাদের ওজন ডব্লিউ, এবং এই জায়গাতে জিটা আসলে কাজ করে নিচের দিকে, কিন্তু তুমি যেটা ফিল করো সেটা হচ্ছে লিফটের তলের রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্সটা আসলে কাজ করে উপরের দিকে। এই জন্য লিফট যখন একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে উঠে তখন আসলে প্লাস হয়, আর যখন নিচের দিকে নামে তখন মাইনাস হয়। আর নিচের দিকে নামলে ত্বরণ কাজ করতেছে নিচে, কিন্তু রিয়াকশন ফোর্স তো অলওয়েজ উপরে কাজ করতেছে। আসলে কাহিনীটা হয় হচ্ছে রিয়াকশন ফোর্সের সাথে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা নিয়ে আর তেমন কিছু বলবো না, ডিরেক্ট আমরা কোশ্চেন সলভিং এ যাই। 100 কেজি ভরের একটি লিফট এত মিটার ত্বরণের নিচে নামছে, নিচে নামছে মানে কি আমাদের বিয়োগ করতে হবে। লিফটের মধ্যে দাঁড়ানো এত কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে। লিফটের 100 কেজি ভরের একটি লিফট, লিফটের ভর তোমার হিসাব করা দরকার নাই, এতটুক কাটা, তুমি শুধু ব্যক্তির ভর নিয়ে, কারণ ব্যক্তি ফিল করবে শুধুমাত্র তার নিজেরটা, অন্যের কারোরটা সে করবে না। তাহলে লিফটের মধ্যে দাঁড়ানো এত কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে, তাহলে ওজন ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, আর লিখবা না, কারো ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর উপর কার্যরত ত্বরণ, তাহলে বস্তুর উপর কি পরিমাণ ত্বরণ কাজ করতেছে, জি মাইনাস এ। এম কত, বস্তুর ভর কত, 60 কেজি, জি হচ্ছে 9.8, লিফটের ত্বরণ কত, 1.8, তাহলে এটা হচ্ছে 98, 60 ইন্টু 8, আনসার বি নাম্বারটা। এটা বাংলাদেশ কৃষিতে 2বার আসছে, বুঝতে পারছো? বাংলাদেশ কৃষিতে 2বার আসছে, এবং কৃষি বাংলাদেশ কৃষি যখন ইন্ডিভিজুয়াল লাস্ট কোশ্চেন নিছে, লাস্ট এক্সাম নিছে, ওই এক্সামের কোশ্চেন এটা ছিল। আচ্ছা, নাফিস আহমেদ বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 0.2 গ্রাম ভরের বৃষ্টির ফোঁটা এত মিটার পার সেকেন্ড সমবেগে পতিত হলে তার ওজন কত হবে? আচ্ছা, যেহেতু এটা সমবেগে পতিত হচ্ছে, ঠিক আছে, তার উপর আর এক্সট্রা কোনো জি আসলে কাজ, মানে এক্সট্রা কোনো ত্বরণ কাজ করতেছে না, শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ যেটা আছে, যেটা আসলে ওজনটা ফিল করায়, ওইটা শুধু কাজ করতেছে। কেউ আবার বললো না একদম শূন্য, একদম শূন্য হওয়া সম্ভব না, ঠিক আছে, কারণ বস্তুটা কিন্তু আলটিমেটলি নিচে পড়তেছে, একটা নির্দিষ্ট গতিতে নিচে পড়তেছে। জি হারে প্রথমে ত্বরণ বৃদ্ধি পাইতো, কিন্তু প্লবতার কারণে একসময় দেখা গেছে যে সে একটা প্রান্তিক বেগ অর্জন করছে, হ্যানত্যান অনেক কাহিনী। তো তোমাকে এত কিছু হিসাব করতে হবে না, যখন কোনো বস্তু সমবেগে পড়বে তখন তার একটা ওজন অবশ্যই থাকবে। ওজনটা কি হবে? ওজনটা তার প্রকৃত ওজন হবে। তাহলে তার প্রকৃত ওজন কত? তার প্রকৃত ওজন হচ্ছে 0.2 ইন্টু 9.8, দ্যাটস মিন 1.96 এত নিউটন, ঠিক আছে। 0.2 গ্রাম, ও সরি 2 গ্রাম বলছে না, তাহলে তো আমার কাহিনী আলাদা। গ্রাম যদি বলে তাহলে তার 0.2 দ্বারা গুণ করলে হবে না, তখন কি করতে হবে? তখন যেই কাজটা করতে হবে, 0.2 ইন্টু গ্রামকে কেজিতে রূপান্তর করতে হবে, আলটিমেটলি হবে 2 ইন্টু 9.8 ইন্টু 10⁻⁻⁴, বা
19.6 ইন্টু 10⁻⁻⁴ বা 1.96 ইন্টু 10⁻⁻3। অনেক কম না, দ্যাটস মিন এটাকে তুমি লিখতেই পারো 2 ইন্টু 10⁻⁻3। আনসার হবে এ নাম্বারটা। এটা হচ্ছে রাইট আনসার, এটা হচ্ছে ভুল। শূন্য হবে না, ওজন শূন্য হবে না। হ্যাঁ, কিন্তু তুমি যদি কোনো স্প্রিং নিকটি দ্বারা তার ওজনটা এখন মেজার করতে যাও, মেজার করতে গেলে তার ওজন কিন্তু তখন আবার 0 হয়ে যাবে। তো এখানে যদি উল্লেখ করে যে কোনো স্প্রিং নিকটি দ্বারা বা কোনো মেশিন দ্বারা ওজন পরিমাপ করা হচ্ছে, ওই মোমেন্টে যদি মেশিনটাও ঠিক বা যেই স্প্রিং নিকটি বা ওজন মেজারমেন্ট করে এরকম কোনো যদি ওয়েট স্কেল থাকে ওইটাও যদি সমবেগে পড়তে থাকে, তখন আবার তার ওই স্কেলে তার ওজনটা হবে 0। বুঝতে পারছো? দুইটা দুই রকম কথা কিন্তু। আচ্ছা, কোনো ব্যক্তি লিফটে নিচের দিকে নামার সময় কখন নিজেকে ওজন শূন্য মনে করবে? লিফট হচ্ছে জি ত্বরণে নামতে হবে, লিফট জি ত্বরণে নামতে হবে। আনসার শেষ। পরবর্তীতে আসে, একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠছে, প্লেনটির ত্বরণ কত? তারা বলতেই আছে যে সমবেগে উপরে উঠতেছে। সমবেগে মানে কি? বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের পরিবর্তন না হলে তো ত্বরণ কি হবে? ত্বরণ হবে 0। আনসার কি হবে? আনসার হবে বি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন, বল, এটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত সংক্রান্ত। এই জায়গাটাতে আমরা অনেকে কনফিউজ থাকি যে কোনটা বলের ঘাত আর কোনটা ঘাত বল। ঠিক আছে, তুমি একটু হিসাব করো, যারা বাংলা ভালো পারো বা যারা মনে করো ইংরেজি ভালো পারো, আমরা কাউকে যখন মেনশন করি তখন প্রথমে তার বিশেষণটা বলি, তারপর তার বিশেষ্যটা বলি না। আমরা বলি যে ওই মনে করো যে কি যে সুন্দর একটা জায়গা, ভালো মানুষ, তা আমরা কিন্তু দেখো তার বিশেষণটা বা তার যে গুণাবলীটা আগে বলতেছি, তার নামটা পরে বলতেছি। তো তুমি এই জায়গাটাতে একটু খেয়াল করো, এইটা হচ্ছে তার বিশেষণ আর এটা হচ্ছে তার বিশেষ্য। মানে এইটা হচ্ছে তোমাকে ফোকাস করতে হবে, এটা তার অরিজিনাল নাউন। এই জায়গাতেও সেম, বলের ঘাত, দ্যাটস মিন এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হিসাবে থাকতেছে আর এইটা হচ্ছে আমার নাউন হিসাবে থাকতেছে। দ্যাটস মিন তোমাকে অলওয়েজ ফোকাস করতে হবে পরেরটায়। তাহলে এটা যেহেতু বলতেছে ঘাত বল, এর মানে আমাকে কি বুঝতে হবে? এর মানে আমাকে বুঝতে হবে যে তোমাকে এখানে ঘাত বল নির্ণয় করতে বললে তোমাকে ফোর্স নির্ণয় করতে হবে বা ডিটারমিন করতে হবে। আর যখন তোমাকে ঘাত নির্ণয় করতে বলবে, ঘাতটা কি? ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঘাত মানে কি? এই যে যেমন প্রথমে বলছে ঘাত বল হচ্ছে ওয়ান কাইন্ড অফ বল, মানে ওয়ান কাইন্ড অফ ফোর্স এটা। আর যখন বলবে বলের ঘাত বা শুধুমাত্র ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এটা কি টাইপের ফোর্স? এটা একটা স্পেশাল টাইপের ফোর্স। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন যখন খুব ফাস্ট হয়, এই টাইমটা যখন একদম খুব সূক্ষ্ম সময়ের ভিতরে হয়। যেমন মনে করো যে একটা বুলেট একটা কাঁচকে হিট করছে বা একটা কাঠ বা একটা গাছকে হিট করতেছে, ওই মোমেন্টে কিন্তু টাইমটা কিন্তু খুব শর্ট হয়। খুব শর্ট মোমেন্টের ভিতরে সে হিট করে আবার মানে ছেদ করে চলে যায়। তো ওই যে জায়গাটা যে খুব শর্ট টাইমে, তাহলে একক সময় আসলে কি পরিমাণ আসলে বলটা দিচ্ছে, ঘাত ভরবেগের যে পরিবর্তন হচ্ছে এটা একক সময় কি পরিমাণ হচ্ছে, ওইটাই আসলে আমরা ঘাত বল বলি। বুঝতে পারছো? ঘাত বলটা কি? এটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, কিন্তু ফোর্সটা অ্যাপ্লাই হয় বা ভরবেগের পরিবর্তনটা হয় খুব সূক্ষ্ম সময়। আর যখন তোমাকে বলবে বলের ঘাত, মানে তোমাকে আলটিমেটলি ঘাত নির্ণয় করতে বলবে, দ্যাটস মিন তোমাকে আলটিমেটলি ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলবে। ঠিক আছে? দেখো, আনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক এত মিটার বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে এত মিটার বেগে বিপরীত দিকে ফিরে গেল, বলের ঘাত। দেখছো, তোমাকে কিন্তু বলের ঘাত চাইছে। দ্যাটস মিন কি? মানে ভরবেগের পরিবর্তন কত হয়েছে। এর মানে এইখানে ঘটনা যেটা ঘটছে যে এরকম একটা দেয়াল ছিল, তারপরে মনে করো যে এরকম একটা বল ছিল, বলটা মনে করো প্রথম যে ঘটনাটা ঘটছে, এদিকে গেছে, যেটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর আবার কি হয়েছে, আবার হচ্ছে এটা উল্টা দিকে ফিরে আসছে। এই হচ্ছে অবস্থা। তাহলে তোমাকে তুমি যখন একটা ব্যাগ ধরবা, ব্যাগ অবশ্যই ভেক্টর রাশি, তো তোমাকে একটা দিক বিবেচনা করতে হবে। আমরা এটাকে যদি পজিটিভ দিক ধরি, তাহলে গতিশীল 2 কেজি ভর, তাহলে এটার ওজন 2 কেজি, অলওয়েজ 2 কেজি থাকবে, এটা চেঞ্জ হবে না।
এদিকে গেছে, ভরা একটি লৌহগুলো 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা ছিল তার আদিবেগ। আদিবেগ হচ্ছে কি? আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে ভি সমান হচ্ছে -3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে বলের ঘাত কত। ঘাত মানে কি বলছি? ভরবেগের পরিবর্তন। ডেল পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল ভি। এম কত? ভর কত? বস্তুর 2 কেজি। ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন হচ্ছে -3 -5 8 16। আনসার বি। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা একদম, এটাও দেখছো খুব সহজেই একটা কোশ্চেন, শুধুমাত্র ভুল করতে পারি যে কেউ যদি এই জিনিসটা খেয়াল না করি, আমরা মনে করো 5 থেকে 3 বিয়োগ দিয়ে ডিরেক্ট 2 লিখে ফেলবো। 2 × 2 = 4, যদিও 4 অপশানে নাই। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসি। একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল এত সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত কেজি? এটা হচ্ছে ক্লাসটার এগ্রিকালচার 22-23 আসা, মানে একদম ভেরি রিসেন্টলি কোশ্চেন। একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ওকে, এর মানে এই 10 সেকেন্ডই তার উপরে আসলে ত্বরণ কাজ করতেছে। শুরু থেকে স্থির বস্তু বলছে না, স্থির বস্তু মানে তার আদিবেগ 0। শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করে। দ্যাটস মিন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর মান দেওয়া হচ্ছে 1100। এ কত জানি না, টি কত, টোটাল হচ্ছে 60 সেকেন্ড 3600। তাইলে এটা হচ্ছে 2200 ডিভাইডেড বাই 3600 সমান সমান নেই। আমাদেরকে বলছে বস্তুটির ভর কত। এখানে আসলে কি পরিমাণ ত্বরণ কাজ করছে? বস্তুর ত্বরণ কোথায় কোথায় কোথায়? এই যে, আচ্ছা, বস্তুর উপর কাজ করছে কিন্তু টোটাল 60 সেকেন্ড না, টোটাল কাজ করছে হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, বস্তুর উপর টোটাল বলটা কাজ করছে হচ্ছে 10 সেকেন্ড। বস্তুর ভর দেওয়া আছে 10 নিউটন, এফ এর মান দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি কি কি দেওয়া আছে। এটা হচ্ছে প্রথমে এফ এর মান দেওয়া আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ 10 সেকেন্ড ধরে কাজ করে। তাহলে বস্তুটা যে 1100 দূরত্ব অতিক্রম করলো, 1100-র মধ্যে প্রথম 10 সেকেন্ডের জন্য 10 সেকেন্ড, তাহলে বস্তু হচ্ছে S1 প্লাস S2 সমান হচ্ছে 1100। কেন দুইটা ভাগে ভাগ করলাম? একটা ভাগে তার ত্বরণ ছিল, আর একটা ভাগে কিন্তু সে সমবেগে গেছে। ঠিক আছে, যেই ভাগটাতে ত্বরণ ছিল এই ভাগটার জন্য হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর S2 হচ্ছে সমবেগে গেছে। সমবেগে যাওয়ার জন্য কি করব? ভি ইন্টু টি সমান সমান 1100। আদিবেগ হচ্ছে 0, দ্যাটস মিন এই জায়গাটা তোমাকে বসাইতে হবে 0 প্লাস হাফ। ত্বরণ কত আমাদের এখনো জানা নাই, ত্বরণ কত আমাদের এখনো জানা নাই, তবে ভরবেগের পরিবর্তন আমাদের জানা। কিভাবে? তার কারণ হচ্ছে এফ সমান ভরবেগের পরিবর্তনে আমাদের কাছে এফ এর মান দেওয়া 10 নিউটন, আমাদের কাছে সময় দেওয়া 10 সেকেন্ড। তাহলে ভরবেগের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কত? ডেল পি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ভর তো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি? শুধুমাত্র বেগ। ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, ভর আমাদের জানা নাই, ভি মাইনাস 0। 0 কেন? তার কারণটা হচ্ছে এম ভি ইজ ইকুয়াল টু 1। বুঝতে পারছো? এম ভি ইজ ইকুয়াল টু 1, দ্যাটস মিন ভি ইজ ইকুয়াল টু 1 বাই এম। আচ্ছা, ভরবেগের মান বাড়ছে, আমাদের কাছে বস্তুর এখন পর্যন্ত জানা নাই। ওকে, সমস্যা নাই, এখানে এ ধরে রাখি। টি কত হবে? টি হবে হচ্ছে 10 10 100, কারণ এই জায়গাটা শুধুমাত্র একবার গেছে, আর এটা হচ্ছে ভি মাইন ইন্টু 50 ইজ ইকুয়াল টু এত। অনেক বিশাল অঙ্ক দিয়ে রাখছে, এটা কিসে আসছে? রিটেন না এমসিকিউ? শুধুমাত্র
শুধুমাত্র একটা এমসিকিউর জন্য এত বিশাল ম্যাথ, এটা তো আসলেই মানে কি বলবো, উচিত না, এটা তো আসলেই উচিত না। আমার এখানে থাক, ঠিক আছে। এখন যেই কাজটা আমাকে করতে হবে, কৃষি উৎস এত ওকে। আচ্ছা, মাইক্রোফোনে একটু প্রবলেম দেখা দিতেছিল। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই জায়গাতে এই সূত্রটা যদি অ্যাপ্লাই, ঠিক আছে, এতটুকু করা হয়েছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা হচ্ছে 100/2। আচ্ছা, অ্যাক্সেলারেশন যদি ইউজ না করা হয় তাহলে কি হতে পারে? আমরা একটা কাজ করি, এই জায়গাতে আমরা পজিটিভ ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হয়? তাহলে হচ্ছে ভি হচ্ছে আমার ভি এর মতোই থাকে, ভি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত এই সময়টাতে টি হচ্ছে 10। দ্যাটস মিন আলটিমেটলি আমি লিখতে পারি, উপরে থাকতেছে 5v ইন্টু 50v ইজ ইকুয়াল টু 1100। ঠিক আছে, 5v 50v তাহলে কত হচ্ছে 55v ইজ ইকুয়াল টু 1100 বা অনলি v ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 55, দ্যাটস মিন হচ্ছে 20। আচ্ছা, ভি এর মান পেয়ে গেছি। ভি এর মান পেয়ে গেলে তো ভি এর মান ওখানে বসাই দিলেই হয়, ভি এর মানটা ওই জায়গায় বসাই দিলেই হয়, তাহলে তো আমাদের কাজ শেষ। এটা আরেকবার একটু করে দিই। আমরা জানি কি এফ সমান এম ইন্টু এ, তো ফোর্স অ্যাপ্লাই করতেছিল 10, এম এম এর জায়গায় থাক, এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এটা হচ্ছে আমার 10, টিটাকে এই পাশে নিয়ে আসি, টিও হচ্ছে আমার 10, ভি মাইনাস ইউ, ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 0 সমান সমান এম। আলটিমেটলি 10 10 100, 100 ডিভাইডেড বাই 20 সমান সমান হচ্ছে 5। সরি, 20 লিখলাম কেন, এম সমান সমান হচ্ছে 5। আনসার এইটা। মানে একটা এমসিকিউ কতটা পেঁচায় রাখছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, পেঁচাইতেই পারে। 50 গ্রাম ভরের একটি বস্তু 20 সেন্টিমিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে, আচ্ছা 20 সেন্টিমিটার না, এটা 2 মিটার পার সেকেন্ড লেখা রাখি,
আরোহী ব্যাগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে সম্পূর্ণ থেমে গেল, বলের ঘাত কত, মানে ভরবেগের পরিবর্তন কত। 50 গ্রাম মানে কি? 50 গ্রাম মানে হচ্ছে 0.05 কেজি। তাহলে তার প্রথমে ভরবেগ ছিল কত? ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, mv মাইনাস mu। যদিও মানটা নেগেটিভ আসবে, থেমে গেল, দ্যাটস মিন তার ভরবেগ 0, মাইনাস আমাকে শুধুমাত্র বলের ঘাত জানতে চাওয়া হয়েছে। দেখছো ওরা আবার নেগেটিভ সাইন দিছে, তাইলে তো আমি আর মডুলাস সাইন নাই দিই। m ইন্টু ইউ, m কত? m হচ্ছে 50 গ্রাম। আচ্ছা দেখো, এসআই ইউনিট লাগবে না, অপশানগুলোতে সিজিএস এ দেওয়া, সিজিএস এও তো দেওয়া নেই, সেন্টিমিটার গ্রাম, হ্যাঁ সিজিএস এ দেওয়া আছে, সিজিএস সিজিএস, এটাও সিজিএস এটাও সিজিএস। তাহলে আমাকে শুধু শুধু এসআই ইউনিটে নেওয়া লাগবে না, 50 ইন্টু ডিরেক্ট 20 দিয়ে লিখে ফেলো, মাইনাস 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। শেষ। আনসার কোনটা? এটা ডি। পরবর্তীতে আসি ঘর্ষণ সংক্রান্ত। আচ্ছা ঘর্ষণ সংক্রান্ত কি বলবো? ঘর্ষণটা হচ্ছে অনেক ইজি একটা ম্যাথ। মনে করো এখানে যে কোনো যদি একটা বস্তু থাকে, আচ্ছা বস্তুটা এরকম না ধরি, বস্তুটা এইরূপ ধরি, এই যে একটা বস্তু আছে, আর ঘর্ষণের ইন টোটাল টাইপটাই আমি ডিসকাস করে ফেলি। এখানে ঘর্ষণের যে টাইপটা আছে, মনে করো যে থিটা কোণ একটা তল আছে, তলটা আনত, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ঘর্ষণ গুণাঙ্ক দুইটা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কাইনেটিক। মানে যখন বস্তু স্থির অবস্থায় থাকে তখন এটাকে বলে স্ট্যাটিক, আর যখন বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন এটাকে বলে কাইনেটিক। আচ্ছা এই যে তলে বস্তু আছে, তুমি যদি বস্তুর উপর আদার্স কোনো ফোর্স না দাও, বস্তুর উপর একটা ফোর্স সবসময় ক্রিয়া করে, ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে ওজন, এবং তল বরাবর ওজনের mg সাইন থিটা ক্রিয়া করে। আর তলের লম্ব দিকে, তলের লম্ব দিকে, দ্যাটস মিন এই দিকে ক্রিয়া করে হচ্ছে mg cos থিটা। এবং আমরা জানি কি? আমরা জানি রিঅ্যাকশন ফোর্স কাজ করে তলের উপরে লম্ব দিকে, মানে উলম্ব বরাবর লম্ব দিকে, দ্যাটস মিন রিঅ্যাকশন ফোর্সটা হবে এই দিকে। রিঅ্যাকশন ফোর্স R ইজ ইকুয়াল টু mg cos থিটা। এটা হচ্ছে শুধুমাত্র ওজনের জন্য দিচ্ছি। এখন আদার্স ফোর্স যদি কাজ করে তো করলো, না করলে নাই। এখন হচ্ছে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে, ঠিক আছে? বস্তু যদি এদিকে যায় ফ্রিকশন ফোর্স উপরে কাজ করবে, বস্তু যদি উপরের দিকে গতিশীল হয় তাহলে ফ্রিকশন ফোর্স নিচের দিকে কাজ করবে। তো স্বাভাবিক অবস্থায়, একদম এরকম স্বাভাবিক অবস্থায় ফ্রিকশন ফোর্স হচ্ছে আসলে উপরের দিকেই কাজ করে। কেন উপরের দিকে কাজ করে? কারণ স্বাভাবিক অবস্থায় বস্তুটা নিচে যাইতে চায়। স্ট্যাটিক দিয়ে দিলাম, এটা হচ্ছে স্ট্যাটিক mg। এই হচ্ছে ওভারঅল ধারণা। কিন্তু যদি তুমি বস্তুকে উপরে নিতে চাও তখন শুধু এটার দিকটা চেঞ্জ করবা, বাদ বাকি সবকিছু সেমই থাকবে। হ্যাঁ, আর এটা যদি বস্তু এখানে স্থির রাখতে চাও তাহলে এইটার এটা সমান হবে, এইটার এটা সমান হবে। এইটার এটা যে সমান তুমি তো দেখতেই পাইতেছো, তখন শর্ত হবে যে এইটার এটা সমান। কখন? যদি বস্তু স্থির থাকে। এটা হচ্ছে ঘর্ষণের ওভারঅল ধারণা। এখন দেখি দুটি তলের মধ্যকার স্থিতি গুণাঙ্ক এত হলে ঘর্ষণ কোণ কত। আচ্ছা ঘর্ষণ কোণ তাইলে শিখাই দিই কিভাবে ঘর্ষণ কোণ নির্ণয় করবা। দেখো তো, এইটা সমান এইটা, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমরা ঘর্ষণ কোণ নির্ণয় করবো। আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে শুধুমাত্র এই এতটুকুর মান দেওয়া আছে। তাহলে কি করা যায় বলো তো? তাহলে মনে করো আমি লিখি mg sin থিটা ডিভাইডেড বাই, আচ্ছা তার আগে একটা ইকুয়েশন দেখাই দিই। এইটার এটা সমান না? mg sin থিটা ইজ ইকুয়াল টু মিউ এস mg।
তাহলে তাহলে তাইলে তাইলে আর এদিকে থাকতেছে mg cos θ সমান, তো আর এটা ডিরেক্ট থাকতেছে, এটার বলার মতো কিছুই নেই। তাহলে একটু দেখি mg sin θ বা sin θ সমান শুধুমাত্র sin θ সমান মিউ এস বা অনলি θ সমান sin ইনভার্স মিউ এস। এই জিনিসটা এখানে দিতে হবে 1/√3। আচ্ছা, কোণ যখন খুব সূক্ষ্ম হয় তখন আমরা চাইলে tan θ লিখতে পারি, 30 ডিগ্রি হবে আনসার। এটার আনসারটা হয় 30 ডিগ্রি। sin θ না, tan θ হওয়ার কথা। দুটি তলের মধ্যে স্থিতি গুণাঙ্ক এত হলে ঘর্ষণ, স্থিতি যদি হয় তখন এইটার এটা সমান হবে। ওকে, কোনো সমস্যা নেই। sin 1/√3 35, দ্যাটস মিন আনসার হচ্ছে বি নাম্বারটা। এটা বাংলাদেশ এগ্রিকালচার 13-14-তে আসা। ওকে, পরবর্তী কোশ্চেন। 10 কেজি ভরের একটি বস্তুকে 50 নিউটন আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে। 10 কেজি ভরের একটি বস্তুকে 50 নিউটন আনুভূমিক বস্তুকে এত নিউটন আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেওয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ এত, বস্তুটির ত্বরণ কত? এই হলো একটা তল, এই হলো একটা বস্তু, আচ্ছা থাক, সে কানেক্ট হচ্ছে না। বস্তুটাকে এদিকে নিব, ফোর্স অ্যাপ্লাই করতেছি কতটুকু? 50 নিউটন। বস্তুর ওজন কত, বস্তুর ভর কত? m সমান 10 কেজি। ঘর্ষণ সহগ, চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ মিউকে 0.5, অনেক বেশি। আমাকে বলছে বস্তুর ত্বরণ কত, তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে নিট ফোর্স কত। নিট ফোর্স সমান অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 50 নিউটন মাইনাস এটা হচ্ছে মিউ কে ইন্টু আর, আর মানে হচ্ছে রিয়াকশন ফোর্স এমজি। রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে? রিয়াকশন ফোর্স হচ্ছে সোজা উপরের দিকে কাজ করবে এবং মানটা হবে বস্তুর ওজনের সমান। বস্তুর ওজন কত? এম হচ্ছে 10 ইন্টু 9.8। আয় হায়, অনেক তো। আচ্ছা, সমস্যা নাই। 50 মাইনাস মিউকের মান কত? 0.5 মানে হাফ ইন্টু 98। 98 মানে কি? 98 অর্ধেক হচ্ছে 49। নিট ফোর্স কাজ করতেছে হচ্ছে 1 নিউটন। তাহলে ত্বরণ কত? F is equal to m into a বা a is equal to f by m। f হচ্ছে 1, m হচ্ছে 10, দ্যাটস মিন 0.1। আনসার হচ্ছে বি। পরবর্তীতে 100 পাউন্ড ওজনের, আচ্ছা এবার হচ্ছে পাউন্ড এককে দেওয়া, এবার হচ্ছে পাউন্ড এককে দেওয়া। গাড়িকে 45 পাউন্ড ওজনের দুইটাই ওজনের একটি আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টেনে নেওয়া হচ্ছে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে গাড়িটি 80 ফিট গেলে মেঝের ঘর্ষণ গুণাঙ্ক কত? সিলেট এগ্রিকালচার 11-12। এমসিকিউ দিছে এত বিশাল। আচ্ছা আমি তোমাদেরকে বলি, ফুট পাউন্ড সিস্টেমে জি এর মান 32। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। ফুট পাউন্ড সিস্টেমে জি এর মান হচ্ছে 32 কি ফুট, তারপরে মিটার পার সেকেন্ড, তাহলে ফুট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 32 যদি হয় এত ওজনের গাড়ি, তাহলে গাড়ির ভর কত? ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 পাউন্ড।
তাহলে জি এর মান তো জানা, এম এর মান কত? এটা হচ্ছে এম এর মান, আমার ফোর্সের মান দেওয়া আছে। F is equal to m into a, F কত? 45 পাউন্ড, m হচ্ছে 100/32, ইন্টু a, বা a সমান 45/32/100। শেষ। এখন পর্যন্ত কোনো ম্যাথে হাত দিচ্ছি না, দরকার নেই, এর মান জানা হয়ে গেছে। আমাকে বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে গাড়িটি 80 ফুট গেলে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাই না? তাহলে 80 মানে s is equal to ut plus half a prime t square, t কত? 10 সেকেন্ড, দ্যাটস মিন এটা হচ্ছে 150, তাহলে 80 ডিভাইডেড বাই 50 সমান সমান a প্রাইম। এ প্রাইম কি? এ প্রাইম হচ্ছে কার্যরত তার উপর যে ত্বরণটা ছিল, তার উপর কার্যরত ত্বরণের মানটা বের করছি, আর এটা হচ্ছে তুমি যে বলটা দিছো ওই বলের ফলে যে ত্বরণটা পাওয়া দরকার ছিল। তাহলে এখন আমরা ত্বরণের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স থেকে বুঝতে পারবো যে আসলে ফ্রিকশন ফোর্সটা কত ছিল। ফ্রিকশন ফোর্সটা কি করলাম? আচ্ছা, এখান থেকেই দেখাই, ক্যালকুলেশনটা আমাদের ফ্যাক্ট। তাহলে যেই কাজটা করতে হবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আলটিমেট ফ্রিকশন ফোর্স, তাহলে এটার মান কত আসে? 32 ইন্টু 45 মানে 90 ইন্টু 16, এটা হচ্ছে 90 ইন্টু 16, তাহলে 16 ইন্টু 9 ডিভাইডেড বাই 10 সমান সমান 160, 144, 144/10 মানে হচ্ছে 14.4, এটার মান আসতেছে 14.4। পরবর্তীতে এইটার মান কত আসবে? 8/5, 8/5 মানে কত? 80কে 5 দ্বারা ভাগ করলে 1.6, এটার মান হচ্ছে 1.6। তাহলে ডিফারেন্সটা কত? তাহলে F সমান হচ্ছে ফ্রিকশন ফোর্স, F সমান হচ্ছে m ইন্টু a। m কত ছিল বস্তু? বস্তুর ভর ছিল হচ্ছে 100/32, তাহলে এটা হচ্ছে 100/32, F is equal to ma। আচ্ছা, আমাদের তো তাও লাগবে না, মিউ কে এটা হচ্ছে mg, ঠিক আছে। এই দুইটার ডিফারেন্সটা কত? এই দুইটার ডিফারেন্সটাই হবে এখানে হচ্ছে a ডাবল প্রাইমের মান, আর উভয় পক্ষ থেকে হচ্ছে আমার mm বাদ যাবে, তাহলে a ডাবল প্রাইম ডিভাইডেড বাই g ইজ ইকুয়াল টু মিউ কে। এই ডাবল প্রাইমের মান হচ্ছে এটা 1 থেকে 13, 13 থেকে 2 গেলে হচ্ছে 12.8, 12.8 ডিভাইডেড বাই 32, মান বের করলে যা আসে তাই, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, একটু স্টেজ বেশি, বাট আনসার হচ্ছে এইটা। পরবর্তী কোশ্চেনে আসি। 20, গাছ থেকে 2 কেজি ভরের একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি এত নিউটন হয় তাহলে নারিকেলের ত্বরণ কত হবে? আচ্ছা, নারিকেলের ত্বরণ কত হবে? তাহলে আমাদের হচ্ছে ত্বরণ জানতে হলে আমাদের নিট ফোর্স আগে জানতে হবে। নিট ফোর্স ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স হচ্ছে এফ। নিট ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু নিট ত্বরণ ডিভাইডেড বাই এম ইন্টু জি, যেটা তার উপর কাজ করতেছে, মাইনাস ফ্রিকশন ফোর্স। 2 কেজি ভর বলছে তাই না? তাহলে এ সমান, সবটাকে এম দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 9 পয়েন্ট এত, মাইনাস ফ্রিকশন ফোর্স কত ছিল? 8.6,
6/2 সমান সমান কত? 8.6 করলে 4.3 5 5 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। ঠিক আছে, আচ্ছা আজকে কি আর ভরবেগে যাব? আজকে আসলে তেমন একটা বেশি রেসপন্স পাচ্ছি না। আজকে আর ভরবেগে না যাই, ভরবেগের জন্য আরেকটা ডে ফিক্সড করা হবে। আরেকটা ডেটে হচ্ছে ভরবেগ প্লাস যেই কাজটা করা হবে। ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের হয় নাই, ফার্স্ট চ্যাপ্টারটা একটা ডেটে ফেলানো হবে। আজকে ছিল কাজ ক্ষমতা শক্তি, রুটিন অনুসারে আজকে ছিল কাজ ক্ষমতা শক্তি। তো এই জায়গাতে একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, কারণ নিউটনীয় বলবিদ্যা তখন স্কিপ করা হয়ে যাচ্ছিল। এই জন্য কাজ ক্ষমতা শক্তির জায়গায় নিউটনীয় বলবিদ্যা আসছে। তোমরা আরও একটা এক্সট্রা লাইভ পাবা, সরি একটা না, দুইটা পাবা। রুটিনের থেকে আরো দুইটা বেশি পাবা। একটাতে হচ্ছে এইটার পরের পার্ট দেওয়া হবে, আর প্লাস হচ্ছে প্রথম চ্যাপ্টারটা দেওয়া হবে, আর আরেকটা লাইভে কাজ ক্ষমতা শক্তি দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যেগুলো মিস হয়েছে ওগুলো কারেকশন অবশ্যই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেগুলো আসলে আনসার নাই ওগুলো দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।